আজকে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য খুবই আপসেট হয়ে আছি। সেটা হলো যে আমরা যারা প্রবাসী আছি, অনেকেই বলে যে আমাদের আসলে মা বাপ নাই। কথাটা আমি তার সাথে একমত। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা যারা প্রবাসী, এই প্রবাস থেকে এতটা পরিশ্রম করে দেশে টাকা পাঠাচ্ছি। আমরা তো মনে করতেছি যে আমরা টাকা পাঠাচ্ছি আমাদের পরিবারের জন্য, আমাদের পরিবার চলতেছে। হ্যাঁ, আমরা ব্যাংক চ্যানেলের মাধ্যমে, বৈধ চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছি, টাকাটা আমাদের ঘরে যাচ্ছে। আসলে কি তাই? হ্যাঁ, আসলে তাই। কিন্তু আপনি কি পাঠাচ্ছেন? আপনি এখান থেকে টাকাটা পাঠাচ্ছেন ডলারে। ডলারটা যাচ্ছে কোথায়? বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে কি করতেছে? গভর্নমেন্ট কি আমাদেরকে ডলার দিচ্ছে? না, ডলার তো দিচ্ছে না, দিচ্ছে কি টাকা। আচ্ছা, এই টাকা এবং ডলারের পার্থক্যটা কি আপনারা কি কখনো বিষয়টা চিন্তা করেছেন? আমরা যে ডলারটা দিচ্ছি এটা সরকারের আহ, কোষাগারে জমা হচ্ছে। কোষাগার বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সরকারের ফান্ডে জমা হচ্ছে, বাংলাদেশ সরকারের ফান্ড যেটা। আর তারা আমাদেরকে দিচ্ছে ডলারের বিনিময়ে টাকা। টাকা এবং ডলারের মাঝে পার্থক্য হচ্ছে এটাই যে আমরা $1 126 দেশে পাঠাইতেছি, আমাদেরকে সরকার দিতেছে $1 বিনিময়ে 126, বা মতান্তর 125, হোয়াট এভার একটা অ্যামাউন্ট কনভারসেশন, এটা ডিপেন্ড করে। কিন্তু সরকারের 100 টাকা ছাপাইতে খরচ যায় কত? 15 টাকা বা 16 টাকা। এটা গত 1-1.5 বছর আগের হিসাব। বা 15 বা 16, আমি ধরে নিই 16 টাকা বা 15 টাকাই, ধরলাম 15 টাকা। আচ্ছা, 15 টাকা যদি একটা 100 টাকা খরচ হয়, তাহলে আমরা $1 দিচ্ছি 126 টাকা, বা ধরে নেন 125 টাকা। তাহলে 125 টাকার বিনিময়ে সরকারের খরচ যেতেছে কত? ধরেন 16 টাকা। বা একটু হিসাবটা যদি পুঙ্খানুপুঙ্খ করতে হয়, এক্সাক্ট হাতে তো ক্যালকুলেটর নাই বা কিছু একটা, $1 বিনিময়ে সরকারের খরচ হচ্ছে 20 টাকা, ধরে নিলাম। হ্যাঁ, সরকারের খরচ হচ্ছে 20 টাকা $1। আর এখান থেকে আমরা দিতেছি কত? 125 টাকা, বা মতান্তর 126 টাকা, হোয়াট এভার কনভারসেশন। তাহলে আলটিমেটাম এখানে বেনিফিট কে হচ্ছে? আমরা তো ভেবে নিচ্ছি যে আমরাই বেনিফিট হচ্ছে, আমরা আমাদের পরিবারকে টাকা পাঠাচ্ছি। কিন্তু না, সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে সরকার। সবচেয়ে বড় বেনিফিটেড সরকার। এখানে সরকারকে আমরা কোনো দোষ, বা আমি আমার ব্যক্তিগতভাবে যে আহ, কোনো কিছু আমি বলতে যাচ্ছি না, শুধু এটাই বলতে যাচ্ছি যে যেখানে এত বড় একটা সংখ্যা প্রবাসে আছে, প্রায় আমাদের আদমশুমারি হিসাবে যেটা বোঝা যাচ্ছে যে 1 কোটি থেকে 1.25 কোটি মানুষ দেশের বাইরে আছে। এই 1.25 কোটি মানুষের জন্য আমাদের গভর্নমেন্টের কি ভূমিকা? যারা এত বড় একটা অ্যামাউন্ট দেশে পাঠাচ্ছে, তাদের জন্য সরকারের কি ভূমিকা? কোনো ভূমিকাই নাই বলতে গেলে। তার কারণ হচ্ছে যে যদি ব্লেম, বা ব্লেম বলবো না, অভিযোগ, অথবা কি বলা যায়, ধরেন অভিযোগ। অভিযোগটা হলো যে এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা দেশের বাইরে, তাদের জন্য সরকার কি রাখছে, কি করছে? যেমন আমরা আমরা তো বেশিরভাগই গরিব প্রবাসী। প্রবাস কারা আসতেছে? যে যারা দেশে কিছু করতে পারতেছে না, যে বিদেশে গিয়া, হ্যাঁ, মানুষ দেখলো না, নিজস্ব লোক আত্মীয় স্বজন কেউ দেখলো না, কিছু করতে যাই, তারাই তো মূলত। এই সমষ্টিগত সংখ্যাটা তো খুব বেশি। আচ্ছা, তাদের জন্য সরকার কি করতেছে? বলতে গেলে কিছুই না। এটা কেন বলতেছি? প্রথম যে সমস্যাটা আমরা দেখতেছি যে আমাদের জন্য প্রথমেই যেই ধাক্কাটা আসে সেটা হচ্ছে যে এয়ারলাইন্স, ফ্লাইট টিকেটিং, ফ্লাইটের টিকিট। আচ্ছা, কিছুদিন যাবৎ দেখতেছি যে সরকারের একটা অংশ বা কিছু গুণী মান্যগুণ ব্যক্তিরা বলতেছে যে ট্রাভেল এজেন্সি টিকিটের দাম বাড়ায় ফেলতেছে। আচ্ছা, একটা একটা যৌক্তিক অর্থ বলি, সেটা হলো যে ট্রাভেল এজেন্সি টিকিটের প্রাইসটা কি করে বাড়াচ্ছে? আমি ট্রাভেল এজেন্সির পক্ষে কথা বলতেছি না, আমি জাস্ট একটা মানে যুক্তি আমার মাথায় যেটা আসছে
সেটাই আমি তুলে ধরতেছি। ট্রাভেল এজেন্সি একটা কমিশন এজেন্ট, সে হয়তো বা 500 বা 1000 টাকা না সর্বোচ্চ 5000 টাকায় প্রফিট করলো একটা টিকিটে। তাই বলে যেখানে আমরা দেখতাম যে একটা টিকিটের দাম প্রায় ধরে নেন 35-40 হাজার টাকা থাকতো, 35-40, নর্মালি এরকমই যে ওয়ান ওয়ে টিকিট ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে, কিন্তু সেই টিকিটের প্রাইস 1 লাখের ধাক্কা নামেই না। 1,80,000, 90,000, মানে এরকম একটা অ্যামাউন্টই সবসময় রান করতেছে বিগত 1 বছর বা তার বেশি হয়ে যাবে আনুমানিক। আহ, তার ভিতরে কিছুদিন সংখ্যাটা একটু নেমে আসছিল, বাট কিন্তু এর ভিতরে গড়াগড়ি করতেছে, যেটা আমরা প্রাইস দেখতে পাই সবসময়। কিন্তু এখন আমাদের যে গুণীজনরা বলতেছে যে ট্রাভেল এজেন্সি প্রাইস বাড়াইতেছে, যে ট্রাভেল এজেন্সি তারা টিকিটের নাম মেনশন করে নাম মেনশন এবং প্যাসেঞ্জারের ডিটেলস এবং প্রাইস। আরে ভাই, মানলাম বুঝলাম যে আপনারা ট্রাভেল এজেন্সিকে দুষতেছেন, কিন্তু যারা রাগ্গাবল বড় বড় এয়ারলাইন্স কোম্পানিরা যারা প্রাইসটা দিয়ে রাখতেছে, হ্যাঁ, সেটার দিকে তো আপনারা কখনো চিন্তা করতেছেন না। যদি চিন্তা করতেন তাহলে আমরা যারা গরিব মধ্যপ্রাচ্যের প্রবাসীরা ছিলাম, গরিব বলতে অর্থদরিদ্র বা অর্থের প্রয়োজনে আমরা যারা প্রবাসে কর্ম করতেছি, আমাদের দিকটা তো চিন্তা করলেন না। আপনারা এয়ারলাইন্সকে বলেন যে প্রাইসটা কমাইতে, কারণ এখানে তারা একটা এই কি বলে শ্রেণীবদ্ধ করে রাখছে টিকিটের প্রাইস। যেমন একটা ফ্লাইটে যদি 200 সিট থাকে মতান্তর, আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই, তো সেখানে তারা কি করে, এই 280টা সিট কিন্তু একই প্রাইসে বিক্রি করতেছে না, এটাকে প্রাইসিং করে রাখছে। যেমন এই অ্যালফাবেট হিসাবে, হ্যাঁ, একটা কিউ ক্লাস, হ্যাঁ, ও ক্লাস, এল ক্লাস, এম ক্লাস, জি ক্লাস, কে ক্লাস, ভি ক্লাস, হ্যাঁ, এরকম ক্লাস করে ধরেন যে বি ক্লাসের প্রাইসটা ধরেন, যদি ধরেন যে 40,000 হয়, তাহলে বি ক্লাসের 8টা বা 10টা সিট দিয়ে রাখতেছে এই প্রাইসে। তো বাকিগুলো আলটিমেটাম ওয়ান বাই ওয়ান প্রাইস বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। যে এই যে একটা অসমন্বয়, আমি এখানে কোনো কাউকে আমি দোষারোপ করতেছি না বা কাউকে আমি অপ্রাসঙ্গিক কিছু বলতেছি না, যে এই যে একটা অপ্রাসঙ্গিকতা রয়ে গেছে, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? ট্রাভেল এজেন্সি নাকি এয়ারলাইন্স? কিছুদিন আগে আমাদের এক মহামান্য ব্যক্তিবর্গ উনি বললেন যে উনি সিলেটে যাওয়ার পথে দেখতে যে 5-6 হাজার টাকা ওনার টিকিট, ঢাকা থেকে সিলেট। স্পেসিফিক উনি একটা এয়ারলাইন্সের নামই বলেছিলেন, আহ, বললো যে ইউজ বাংলার কথা। কিন্তু যখন উনি ইমিডিয়েট হঠাৎ ফ্লাইট করতে গেছে, তো উনি 20,000-25,000 টাকা তো সিট পাচ্ছে না। এটা ডোমেস্টিকে এই অবস্থা। তো আপনারা ওই জায়গাটার দিকে আমি মনে করি যে খেয়াল করা উচিত। আর এই জায়গাটা খেয়াল করলে আমরা যারা এই এই যে এত বড় একটা রেমিটেন্স প্রবাহর যে পরিচালিকা শক্তির যে জন উৎস, সেটা উপকৃত হবে। আশা করি আমার মেসেজটা বুঝতে পারছেন। আর এবং আপনারা এয়ারলাইন্সের দিকে খেয়াল করেন, ট্রাভেল এজেন্সি না। ট্রাভেল এজেন্সি তারা প্রাইস বাড়াচ্ছে না, প্রাইসটা বাড়তেছে ওইখানে এয়ারলাইন্সে। এয়ারলাইন্সকে বলে দেন যে আপনারা একটা আমাদের এই প্রবাসী শ্রমিকদের জন্য একটা প্রাইস তারা নির্ধারণ করে রাখার জন্য, যেটা সবসময় অ্যাভেলেবল থাকে এবং এটা দ্বারা গরিব প্রবাসীরা উপকৃত হয়। ধন্যবাদ।